দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অনেকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধ স্থবির রাজধানী, বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ, অচল প্রধান প্রধান মহাসড়কও। কোটা সংস্কারের নামে ষড়যন্ত্রের অভিযোগ কাদেরের, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সবাইকে শরীক হওয়ার আহ্বান ফখরুলের। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে গবেষণা ফেলোশিপ বন্ধ করার অভিযোগ। গাইবান্ধা, কুড়িগ্রাম সহ 4 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন, অনেক এলাকায় ব্যাপক নদী ভাঙন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়ক, রেলপথ। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া সহ আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনাও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। পুলিশি বাধা উপেক্ষা করে চলে অবস্থান ও বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এই সময় বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। দফায় দফায় চলে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ। এতে আহত হন 5 সাংবাদিক সহ 20 শিক্ষার্থী। সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত বরিশালের সরকারি বিএম কলেজ ক্যাম্পাস। বেলা 12টার দিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ক্যাম্পাসের সামনের সড়কে। এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা প্রতিরোধ করার চেষ্টা করলে সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। পরে সড়কে জড়ো হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। বেলা 12টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক অবরোধ করে তারা, বন্ধ করে দেয় যান চলাচল। উত্তেজিত শিক্ষার্থীরা ভাঙচুর করে 2টি বাস। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের উপর ককটেল হামলা হয়। এ সময় আহত হন 3 আন্দোলনকারী। বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডে অবস্থান নেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগের কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টা ধরে চলে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে ময়মনসিংহে সকাল থেকে নগরীর টাউন হলে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে আধা ঘন্টার মধ্যে জড়ো হয় অন্তত 2000 শিক্ষার্থী। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আজও উত্তাল রাজধানী। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। রাস্তা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে যান চলাচল, সৃষ্টি হয় ভোগান্তির। বিস্তারিত জুবায়ের রাজিনের প্রতিবেদনে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় 6 কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মুখোমুখি অবস্থানে আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। 2টার পর থেকে শুরু হয় সংঘর্ষ। বেশ কিছুক্ষণ চলে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ ঘটনায় মিরপুর রোডের 2 পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রামপুরা বিশ্ব রোড সড়কের নতুন বাজার মেরুলবাড্ডা এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এছাড়া বনানী, ফার্মগেট, মোহাম্মদপুর, আসাদগেট, কল্যাণপুর, শ্যামলী, যাত্রাবাড়ি ও উত্তরাতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই গন্তব্যস্থলে যান পায়ে হেঁটেই। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে দোষারোপ করা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, সোমবারের সংঘর্ষে ছাত্রলীগের 2 থেকে 300 নেতাকর্মী আহত হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করার অভিযোগও করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। কোটা সংস্কারের দাবির বিষয়ে আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, এমনটাই বললেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ, বেআইনি আইন, ইন্ডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কোটার বিষয়ে সর্বোচ্চ আদালত যে আশ্বাস দিয়েছে, এরপর আর আন্দোলন থাকে না। রায় বিবেচনা করে সরকার তা বাস্তবায়নের চেষ্টা করবে। আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে, এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যেই রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রধান নিজেই কোটা ব্যবস্থা বাতিল করে আদালতকে ব্যবহার করে ইস্যুটি সামনে এনেছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীনদের রুখে না দিলে জাতির অস্তিত্ব থাকবে না। এদিকে সাংগঠনিকভাবে না থাকলেও নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে রাজপথে থাকবে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দর্শক, রিপোর্টটি এখনো প্রক্রিয়াধীন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে রিপোর্টটি দেখাতে। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। কোটা আন্দোলনের নামে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আন্দোলনে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী। স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে, সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায়। ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। মুক্তিযোদ্ধারা যে দল বা মতেরই হোক না কেন, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউই অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার গবেষণা ফেলোশিপ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি। জয় যাদবের রিপোর্ট।
কর্মক্ষেত্রে উৎকর্ষতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের অধীনে 2018 সাল থেকে শিক্ষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ফেলোশিপ চালু করে সরকার। এই শিক্ষাবৃত্তির আওতায় এ পর্যন্ত 308 জন স্নাতকোত্তর ও 116 জন পিএইচডি ফেলো বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। যে একজন সহকারী শিক্ষককে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করে হাজারো দেশপ্রেমিকের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে চলতি বছর এই ফেলোশিপ বিজয়ীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, গবেষণাকে সব সময় উৎসাহিত করে তার সরকার। অভিযোগ করেন 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে গবেষকদের ফেলোশিপ বন্ধ করে দেয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথে যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। দেশের কোনো অঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে তার সরকার। আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এদেশে একসময় অবহেলিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে, যে কারণে একসময় তারা অবহেলিত ছিল। আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্বভরে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আগামীতে ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন করে দিয়ে যাব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রধান নিজেই কোটা ব্যবস্থা বাতিল করে আদালতকে ব্যবহার করে ইস্যুটি সামনে এনেছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের রুখে না দিলে জাতির অস্তিত্ব থাকবে না। এদিকে সাংগঠনিকভাবে না থাকলেও নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে রাজপথে থাকবে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা দেশীয় ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনটি। আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলেনি যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড। কোটা সংস্কারে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে
সামনে নিয়ে এসে সেটাকে ইস্যু বানিয়ে আবার সেটাকে ইস্যু তৈরি করেছে। দুর্ভাগ্য আমাদের আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি, গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আজকের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমলা ও বিভিন্ন বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়ের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি সহ কাঁচা পাকা সড়ক। বাড়িতে ফিরলেও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে বানভাসীরা। সেই সঙ্গে অনেক এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি কমার সাথে সাথে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। পানির নিচে এখনো তলিয়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 20টি ইউনিয়ন। পানিবন্দী অন্তত 25,000 মানুষ। অনেকেই দিন কাটাচ্ছে উঁচু সড়কের পাশে। অনেকের বাড়ি থেকে পানি নামলেও কদাকার পরিস্থিতিতে চলাচলে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমাদের গবাদি পশুর খাবারের সংখ্যা দেখা দিয়েছে। এই আবাস সুবিধাগুলো ক্ষতিপূরণ করে ছাড়া তাইলে হারাত সরকার দায়িত্বগুলো পালন করেন তাহলে আমার ভালো হবে। এবারের বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামের মৎস্য চাষিরা। বানের পানিতে ভেসে গেছে 450 হেক্টর পুকুরের 208 মেট্রিক টন মাছ। সেই সঙ্গে ভেসে গেছে 42 লাখ পোনা মাছও। আমরা পুকুরে মাছ ছাড়ছি, হঠাৎ করে বন্যা আসি, সবগুলো মাছ চলে গেছে, নেট দিয়ে গেছে, সে নেটও আটকাবার পাই নাই। পঞ্চগড়ে পানি কমতে শুরু করেছে নদ নদী ও ফসলি জমিতে। তবে 80% জমিতে রোপা আমন লাগাতে পারেনি কৃষকরা। বানের পানি কমলেও এখনো অনেক এলাকায় রয়েছে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টির কারণে চারা লাগাইতে পারিনি, আরো 10 দিন আগে লাগার দরকার ছিল কিন্তু লাগাইতে পারিনি। পানিতে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় যাইতে পারতেছে না, পাক শাক করতে পারতেছে না, কঠিন অবস্থা আছে। আমাদের বাসায় ঈদের পরের দিন থেকে পানি, তখন থেকে পানি লেগে আছে। নদী তীরবর্তী লালমনিরহাটের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। সেই সঙ্গে নদী ভাঙ্গন দেখা দিয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, আদিতমারির মহিষখচা, সদরের রাজপুর, খুনিয়াগাছ, কালমাটি এলাকার কয়েকটি পয়েন্টে। তিস্তা নদীতে পানি ঘন ঘন বাড়তেছে, আবার টানতেছে, এ কারণে বাড়িঘর অনেক ভাঙাভাঙি হচ্ছে। শ্রাবণ মাসে আরও বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সাথে। মাজহার, সায়েন্স ল্যাব এলাকায় এই মুহূর্তে কি অবস্থা জানাবেন আমাদের? তনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবস্থা রীতিমতো রণক্ষেত্র। এক পাশে কোটা সংস্কার আন্দোলনকারী, আরেক পাশে হচ্ছে ঢাকা কলেজ। আপনি জানেন যে আজকে 12টায় মূলত কোটা সংস্কার আন্দোলনকারী যারা গতকালকে তাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে মূলত সায়েন্স ল্যাব মোড়ে আশপাশের কলেজগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়। এরপরে কিন্তু শিক্ষার্থীদের উপর শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এখন একটা জিনিস হচ্ছে, একবার ছাত্রলীগ আগে তাদেরকে পিছু হটাচ্ছে, আবার শিক্ষার্থীরা ছাত্রলীগকে পিছু হটাচ্ছে। এই মুহূর্তে আন্দোলনকারীদের বড় একটি অংশ কিন্তু টিচার্স ট্রেনিং এর কলেজের সামনে চলে আসছে। বিপরীত ক্রমে ছাত্রলীগের যে অংশটি আছে তারা কিন্তু কলেজের ভিতরে ঢুকে গেছে এবং এখানে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। 4 ঘন্টা, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা যাবত, প্রায় 4 ঘন্টা যাবত কিন্তু এই সংঘর্ষটি চলছে এবং তারা কিন্তু কিছুক্ষণের নিজেদের মধ্যে কিছুটা আলাপ আলোচনা করে একটা পর্যায়ে তারা সমঝোতায় যেতে চেয়েছিল যে আমরা আপাতত আর কোনো সংঘর্ষে যাব না। এক পক্ষ কিন্তু আরেক পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দুই পক্ষেরই কিছু উত্তেজিত আন্দোলনকারী, যার ফলে তারা কিন্তু এই শেষ পর্যন্ত তাদের মধ্যে যে সমঝোতাটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। আমরা এই মুহূর্তে আছি মূলত টিচার ট্রেনিং কলেজের সামনে। এখানে টিচার ট্রেনিং কলেজের যে গলিটি আছে, গলির ভিতরে ঢুকে গেছে ঢাকা কলেজ, আর বড় একটা অংশ মূলত কলেজ প্রাঙ্গণে চলে গেছে। আর আন্দোলনকারীদের বড় একটা অংশ মূলত তারা সায়েন্স ল্যাব মোড় পার হয়ে তার টিচার ট্রেনিং কলেজের সামনে চলে আসছেন এবং তারা অনেকটা নীলক্ষেত পর্যন্ত এগিয়ে গিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীর দিকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং তাদের সংখ্যাটি কিন্তু অনেক বড়। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা চেয়েছিল যে তাদের মধ্যে সংঘর্ষ
সংগঠনটি না আপাতত। তবে দুই পক্ষের কিছু কর্মী চেষ্টা করেছিল যে এটিকে থামানো যায়, যদিও উত্তেজিত আন্দোলনকারীদের যারা মূলত বেশি উত্তেজিত তাদের কারণে কিন্তু সেটিও সম্ভব হয়নি। ইতিমধ্যে রণক্ষেত্র এবং এই আশপাশে যারা মানুষ আছে, আপনি জানেন যে আজকে মঙ্গলবার হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং পুরো এলাকা কিন্তু যানবাহন শূন্য হয়ে গেছে। আমরা সে অর্থে কোনো যানবাহন দেখতে পাচ্ছি না। ছাত্রলীগের একটি অংশ নীলক্ষেতের দিকে অবস্থান নিয়েছে এবং আন্দোলনকারীরা মূলত সায়েন্স ল্যাব মোড়ে আগে তারা অনেক এগিয়ে এসছে এবং এই যে 3.5 ঘন্টা বা 4.5 ঘন্টা যাবত যে সংঘর্ষ চলছে, এটি কখন থামবে আসলে বোঝা যাচ্ছে না, বলাও যাচ্ছে না, কারণ এত বেশি আন্দোলনকারীদের সংখ্যাটা এখানে অনেক বেশি এবং তারা কিন্তু বলছে গতকালকে আমাদের উপর যেভাবে হামলা হয়েছে আমরা সেটার প্রতিবাদ জানাতে আসছি। বিপদক্রমে ছাত্রলীগ বলছে যে তারা আসলে কালকে কারো উপর হামলা করার মূলত দেখতে পাচ্ছেন আরো একটু উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিপরীত পাশে দাঁড়িয়েছে এবং একটা অংশ আরেকটা অংশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দুই পক্ষের মধ্যেই মূলত ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার গণমাধ্যম কর্মী একটা ছাড়ি মূলত দাঁড়িয়ে আছে এবং মুখোমুখি কিন্তু, অর্থাৎ দুই অংশটি কিন্তু এখানে মুখোমুখি স্থানে অবস্থান এবং এক পক্ষ থেকে আরেক পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং দুই পক্ষের হাতেই কিন্তু আমরা লাঠি সোঁটা দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারীদের আরো একটি অংশ কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে আছে ছাত্রলীগের এবং আপনি যে 3.5 ঘন্টা সময় মূলত আমরা এখানে আছি, সেই আন্দোলন এখানে কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং আমরা মূলত এই আন্দোলনকারীদের যে মূল অংশটি সেখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আরেক সহকর্মী আছে মোহনা, আমরা সেখানে চলে যেতে তার সর্বশেষ তথ্য জানার জন্য। মোহনা, আপনি আমাকে জানাবেন সেখানকার আমাদের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে। একদিকে টিএসসিতে অবস্থান করছে ছাত্রলীগ আর শহীদ মিনারের সামনে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, এই আন্দোলনে কেবল সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়ো হয়েছেন এবং আপনাদেরকে এই মুহূর্তকার পরিস্থিতি দেখাতে চাই যে কি পরিমাণ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন এবং তারা সকলেই লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছেন। তারা জানিয়েছেন গতকাল ছাত্রলীগ তাদের উপর নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীর উপর যেভাবে হামলা চালিয়েছিলেন তারই প্রতিবাদ স্বরূপ আজকে তাদের বিক্ষোভ সমাবেশ চলছে এবং এই জন্যই তারা আগে থেকে ছাত্রলীগের হামলা থেকে নিজেদেরকে সেফ রাখার, নিজেদের রক্ষা করার জন্য তারা আজ লাঠি সোঁটা নিয়ে প্রস্তুতি নিয়ে আছেন এবং আমরা বেশিরভাগ শিক্ষার্থীর হাতেই আমরা বিভিন্ন ধরনের লাঠি সোঁটা নিয়ে আমরা দেখছি তারা অবস্থান করছেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং জড়ো হচ্ছেন এবং তারা তাদের যে দাবি, এক দফা দাবি, সেই দাবির জন্যই তারা আজকেও আন্দোলন করে যাচ্ছেন। আমরা শুনতে পেয়েছি যে মেয়েদের হলে যা ছাত্রীরা আছেন তারা এখনো ওখানে আটকে আছেন ছাত্রলীগের নেতাকর্মীদের ভয়ে। তো তাদেরকে হল থেকে আনার জন্য তারা বারবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা বারবার জানিয়েছেন আমাদেরকে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে এই বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ বিকাল 4টা থেকে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং শহীদ মিনার জুড়ে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জানিয়েছেন এবং ছাত্রলীগ যদি তাদের উপর কোনো প্রকার হামলা করে তাহলে পাল্টা হামলা বা পাল্টা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন। তো এই ছিল শহীদ মিনার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে মাজহার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মীরা এখনো আছেন তাদের নিজস্ব অবস্থানে। এই মুহূর্তে আপনারা যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম কিংবা জান্নাতুল মোহনা, এখন আসলে থেমে থেমে সংঘর্ষ চলছে। কোটা সংস্কার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা এখনো বিভিন্ন এলাকায়, ঢাকায় বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে এখনো বিভিন্নভাবে সংঘর্ষ করছেন। আমরা আবারও যেতে চাই আমাদের সহকর্মী মাজহারুল ইসলামের কাছে। তিনি এখনো সায়েন্স ল্যাব এলাকায় আছেন। মাজহার, এই মুহূর্তে কি অবস্থা আছে? এই শান্তিপূর্ণ আন্দোলনে মূলত ছাত্রলীগ হামলা করেছে, যার ফলে তারা মূলত রাস্তায় নেমে এসেছে এবং তাদের উপর গতকালকে যে হামলা হয়েছে এই হামলাটির জন্য তারা নেমে এসেছেন এবং তারা বলছে যে তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিল। এই শান্তিপূর্ণ আন্দোলনে মূলত ছাত্রলীগ তাদের হামলা করে মূলত তারা সেটাকে প্রতিহত করার জন্য এগিয়েছে এবং এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিপদক্রমে কিন্তু ছাত্রলীগ বলছে যে তাদের উপরও তারা হামলা করার চেষ্টা করছে এবং দুই পক্ষের ধাওয়া পাল্টা থাকতে 4 ঘন্টা থেকে চলতে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বলছে যে আমরা কিন্তু সংঘর্ষ যেতে চাইনি, কিন্তু
কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে সংঘর্ষে যেতে, আমাদের উপর যেভাবে হামলা করা হয়েছে এবং সেই উত্তেজনাটা কিন্তু এখনো চলছে। দুই পক্ষের মধ্যকার যে সংঘর্ষ, এখনো কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে। আবার এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু ইট পাটকেল এখনো নিক্ষেপ করছেন এবং মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সেই উত্তেজনা আবার বাড়তেছে এবং সেই উত্তেজনা আসলে এখন আবার বাড়া শুরু করছে এবং আন্দোলন। আমরা এই মুহূর্তে একটু চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। রফিকুল ইসলাম। মাঝার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে পার্ক মোড় এলাকায়। এটি বলা হয় এটি বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট। আপনি জানেন যে আজকে যে কোটা বিরোধী বা যে আন্দোলন বা কোটার সংস্কারের জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে অন্যান্য দিনের মতো আজকে তারা কিন্তু সকালে নেমেছে এবং রংপুরের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে লায়ন্স এবং জেলা স্কুল, রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল 11টার দিকে নগরীতে তারা বিক্ষোভ করে, সেখানে কিন্তু পুলিশের সঙ্গে তাদের অনেকটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর বেলা 1টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বিশেষ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের বাইরে যেসব শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে থাকে। এই প্রবেশ করার আগেই বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে, সেই ফটকে কিন্তু পুলিশ অবস্থান নেয়। মূলত যে সংঘর্ষটা যেভাবে শুরু হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেচে বিভিন্ন বাসা বাড়িতে ছিল, তারা যখন এই আন্দোলনে অংশ নেবার জন্য ক্যাম্পাসের ভিতরে যাচ্ছেন, তখন কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করে, অর্থাৎ তাদেরকে বলে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না যাওয়ার জন্য। তখনই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ, বাকবিতণ্ডা, এক পর্যায়ে ত্রিমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শুরু হয়। এই যে সংঘর্ষ শুরু হতে থাকে, সংঘর্ষ এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের এক শিক্ষার্থী আবু সাইদ, আমরা যেমনটি জেনেছি, তিনি মারা গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এমনটি আমরা জেনেছি। আমি এ নিয়ে রংপুরের যিনি পুলিশ কমিশনার রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিভাবে তিনি মারা গেলেন, এটি কিন্তু কেউ বলতে পারেনি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যে আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে কিন্তু এখন রণক্ষেত্র পরিণত হয়েছে, অনেকটা বলাই চলে যে এখানে বিশ্ববিদ্যালয়ের চারদিকে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা তারা কিন্তু অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক বাইরে ছাত্রলীগের বা অঙ্গ সংগঠন যারা রয়েছে ছাত্রলীগের, তারাও কিন্তু অবস্থান করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই চিত্রটি এখন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ঠিক 1 নম্বর গেটের চিত্র। এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন যে যার মতো, এখানে দফায় দফায় তারা হই হুল্লোড় দিয়ে উঠছেন, চিৎকার করছেন। বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার উপর তারা কিন্তু মারপিট করছেন। তো এখন কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং একটি বড় অংশ ছাত্রদের একটি বড় অংশ কিন্তু ক্যাম্পাসের ভিতরে রয়েছে, অর্থাৎ ক্যাম্পাসের ভেতরে কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগ রয়েছে, ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে। মাঝের অবস্থান আমরা হয়তো দেখানোর চেষ্টা পারছি না যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু পুলিশ প্রোটেকশনে রয়েছে, এক পাশে ছাত্রলীগ, আরেক পাশে রয়েছে, এই পাশে রয়েছে সড়কে রয়েছে সাধারণ আন্দোলন, কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্ররা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরে থেমে এই সংঘর্ষ চলছে, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রধান সড়কটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়েছে। আমরা এখানে পুলিশের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু তারা যে কোনো ভাবেই হোক তারা নিবারণ করার চেষ্টা করছেন। তো এই ছিল রংপুর থেকে সংঘর্ষের সর্বশেষ খবর। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আবার আন্দোলনকারীদের আবার তারা ধাওয়া দিয়ে কিন্তু তাদের সায়েন্স ল্যাবের মোড়ের দিকে নিয়ে গেছেন এবং আমরা যে কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু আন্দোলনকারীদের 2-1 জনকে মারধর করা আছে। একটা বিষয় বলে রাখি, মূলত যা পথচারী যারা যাচ্ছে এদেরকে কিন্তু নানাভাবে আন্দোলনকারী তকমা দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে অনেক জায়গাতে। এই অভিযোগ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করছেন, যদিও উত্তেজিত কর্মীরা অনেক সময় পথচারীদের উপর আঘাত করছেন। আমরা দেখতে পাচ্ছি একজনকে আঘাত করা হচ্ছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু একজন পথচারীকে আঘাত করছেন, যদিও অন্য উত্তেজিত নেতাকর্মীরা তাদেরকে
থামানোর চেষ্টা করছেন যে এটা যেন বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো পরিবেশ থমথমে, কারণ এক পক্ষে সংস্কার আন্দোলনের নেতাকর্মী, অপর পাশে কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত হয়ে গেছে একটা শিক্ষার্থী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কিন্তু আঘাত করা হয়েছে, সেই একটা কলেজের শিক্ষার্থী, তাকে আঘাত করা হয়েছে, ছাত্রলীগের আঘাত এসে এখন আবার কিন্তু বিপরীত এখন দেখতে পাচ্ছি তাদেরকে আবার ছাত্রলীগকে কিন্তু ধাওয়া দিয়েছে, অর্থাৎ এখন ছাত্রলীগকে বিপরীত ক্রম থেকে বিপরীত পাশ থেকে তারা ধাওয়া দিয়েছে মূলত আন্দোলনকারীরা তাদের, এবং তারা এখন আবার পিছু হচ্ছে, ছাত্রলীগ আবার পিছু হটার চেষ্টা করছে, তারা কিন্তু বিপরীত পাশ থেকে আবার ইট পাটকেল নিক্ষেপ করছে এবং একটা পর্যায়ে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হচ্ছে রাজধানী সায়েন্স ল্যাবের এই মোড়টি। একবার মানে একজন আরেকজনকে ধাওয়া দিয়ে পিছু হটাচ্ছে, আরেকজন আরেকজনকে ধাওয়া দিয়ে পিছু হচ্ছে। এই যে 4 ঘন্টার অধিক সময় ধরে এই যে ইট পাটকেল নিক্ষেপ চলছে, এটা আসলে কখন শেষ হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম কিন্তু এখানে চলে আসছিল, কিন্তু তারাও কিন্তু এখানে শেষ পর্যন্ত টিকতে পারেনি। দফায় দফায় 2 ভাই তারা এখান থেকে মূলত পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে নাই, মূলত 2 পক্ষের মধ্যেই সেই 4 ঘন্টা যাবৎ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। একটু আগে আমরা একটা আন্দোলনকারী শিক্ষার্থীকে আহত হতে দেখেছি এবং এখন কিন্তু তাকে ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত তিনি আন্দোলনকারীদের এই পাশ থেকে তিনি যখন আসতে চান তখন তাদের উপর মূলত তাকে আঘাত করা হয় এবং ছাত্রলীগের একটি অংশ মূলত তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এই যে একটি পক্ষ এখন কিন্তু আবার আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি তারা আবার ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা ধাওয়া করছেন এবং তারা কিন্তু আবার আস্তে আস্তে এগিয়ে আছেন। এই যে একটি রণক্ষেত্র পরিবেশ, এই গতকালকের আন্দোলনকে যে হামলা হয়েছিল সাধারণ শিক্ষার্থী, সেটার উপর আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে একটি পুরো রণক্ষেত্র হয়েছে, পরিবেশটি রণক্ষেত্র হয়ে গেছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছি দর্শকদেরকে দেখানোর জন্য যতটুকু। আবার কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়ে আবার ভিতরে তারা ছাত্রলীগের নেতাকর্মী আত্মরক্ষার্থে তারা আবার পিছু হটছেন, আন্দোলনকারীরা কিন্তু আবার এগিয়ে আসছেন এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন, আবারও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন যে আন্দোলনকারীরা ককটেল নিক্ষেপ করছে, বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর ককটেল নিক্ষেপ করছে। একজন আরেকজনের উপর হচ্ছে মূলত দোষারোপ থাকার চেষ্টা করছেন। একবার ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, তাদেরকে ধাওয়া দিয়ে পিছু হটে দিচ্ছে, আবার আন্দোলনকারীর মূলত তাদেরকে ধাওয়া দিয়ে পিছু হটে। এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, এটা আমরা একটা কতক্ষণ চলবে? আমরা কিন্তু এই যে ইট পাটকেলের আঘাতে অনেকে আহত হতে দেখেছি এবং অনেকেই কিন্তু একটু আগেই কিন্তু একটি শিক্ষার্থী অনেক বেশি আহত হয়েছেন। এরপরে ছাত্রলীগের নেতাকর্মীরা মূলত তাকে আবার হাসপাতালের দিকে পাঠিয়ে দিয়েছে রিক্সা করে। আপাতত মূলত 2টি পক্ষ 2 ভাগে বিভক্ত হয়েছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা আবার কিন্তু তারা আগানোর চেষ্টা করছে এবং ঠিক গলির মধ্যেই কিন্তু ছাত্রলীগ অবস্থান করছে। এই যে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে এবং আশপাশের যারা মূলত পথচারী তারা কিন্তু রীতিমতো বিপদের মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে এই যে আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের কষ্ট, সরকারের উচিত একটু দ্রুত সময়ের মধ্যেই বসে এটি একটি সমাধান নিয়ে আসা। কারণ সবার গত কয়েকদিন থেকে আপনি জানেন যে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা মূলত এই ধরনের আন্দোলন করে যাচ্ছেন এবং এই আন্দোলন কিন্তু গত কয়েকদিন আগে একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক বিক্ষোভ ছড়ায়, যে বিক্ষোভ সারা রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গতকালকে আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের এলাকাগুলো কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের উপর হামলা করে হয়েছিল, তারা সেটা প্রতিহত করছেন এবং তাদের 500 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং সংস্কার আন্দোলন কর্মী নেতাকর্মী যারা তারাও কিন্তু বলছেন যে তাদের প্রায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের উপর এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু একটা টান এবং উত্তেজনাকর পরিবেশ এবং এই যে 4 ঘন্টা যাবত যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষ কতক্ষণ চলবে সেটাই হয়তো দেখার বিষয়। এই ছিল মূলত রাজধানী সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তন্নি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই নিরাপদ দূরত্বে অবস্থান করবেন। দর্শক, এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী মায়ামদ্দিন আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরিফের সাথে। আরিফ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির বোর্ডে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ নগর ছাত্রলীগ যারা রয়েছে সবাই মিলে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি যে বিক্ষোভ সমাবেশ সেটি তারা করছে। আর একই সাথে হচ্ছে কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে, তাদের শিক্ষার্থীরা সেখানে আছে। আমরা সকাল থেকেই
দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অনেকটুকু থমথমে ছিল। বেলা 2টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছে সেসব নেতা কর্মীরা তারা আস্তে আস্তে মিছিল নিয়ে বিভিন্ন হল থেকে জড়ো হয়ে টিএসসি বোর্ডে তারা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে। এছাড়াও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে ইউনিটগুলো আছে এবং যে কলেজগুলো আছে, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ এবং যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কথা বলছেন যে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা যে স্লোগানটি দিচ্ছে, রাজাকার বলে যে স্লোগানটি দিচ্ছে সেটি তারা তাদের যে পরিচয় সেটি তুলে ধরছেন এবং তারা বলছেন যে ছাত্রদলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা থাকবে এবং এটিকে তারা বলছেন যে সম্পূর্ণভাবে রাজনৈতিক যে একটা বিষয় রয়েছে সে রাজনৈতিক বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এই কোটার পিছনে অন্য কোনো ইন্ধন আছে সেটি আজকে ছাত্রদলের যে সংবাদ সম্মেলন হয়েছে সেটি থেকে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং নগরের যেসব প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন তারা সবাই উপস্থিত রয়েছেন এবং তারা তাদের যে বক্তব্য তারা সেটি জানাচ্ছে। তারা বলছেন যে তাদের যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা তাদের যে দাবি সেটি তুলে ধরা হচ্ছে এবং তারা বলছেন যারাই বিশৃঙ্খলা করতে আসবে এই কোটা আন্দোলন নামে তাদেরকেই তারা প্রতিহত করবেন এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে রাজনৈতিক যেসব অন্যান্য দল আছে তাদের লোকজন এখানে ইন্ধন দিচ্ছে। ইন্ধনের ফলে আন্দোলনটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমরা বলছি যে এখানে আরো বেশি যে নেতা কর্মীরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যে নেতা কর্মীরা এসেছে তারা তাদের যে দাবি সেটি তারা তুলে ধরছে। তারা বলছে যে বারবার একটি কথা বলা হচ্ছে যে এখানে আন্দোলনের নামে সহিংসতার একটি বিষয় রয়েছে এবং সেই সহিংসতার মাধ্যমে দেশকে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা একটু কথা বলবো এখানে একজন ছাত্রলীগ নেতার সঙ্গে। ভাই, আপনাদের তো আন্দোলন চলছে, এই প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে আপনারা কি তুলে ধরছেন এবং আপনাদের দাবিটা এখন কি আছে? যেহেতু কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে, আপনাদের অবস্থাটা কি থাকবে? আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে ইস্যু করে যে সরকার হটাও এটার যে আন্দোলন করতেছে, আন্দোলনের প্রতিবাদে আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক। কারণ আপনারা জানেন যে বিগত 1 তারিখ থেকে 15 দিন তারা যে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ কখনো কোনো বাধা দেওয়া হয়নি, কিন্তু আপনারা জানেন যে গতকালকে তারা আমাদের যে ছাত্রলীগের ভাইদের উপরে যে আক্রমণ করেছে তারই ধারাবাহিকতা আজকে আমাদের এখানে প্রতিবাদ সমাবেশ। আমরা এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই আপনারা আমরা যে শান্তিপূর্ণ অবস্থান করেছি এই অবস্থানকে ধরে রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশে যারা ছাত্র সমাজ রয়েছে সেই ছাত্র সমাজের একটাই দাবি, তারা যেন কোনো সহিংসতা মানুষের জনগণের যাতে জানমালের কোনো ক্ষতি না করে তার জন্য আমরা এই রাজীব ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করি। আমরা কথা বলছিলাম ছাত্র নেতার সঙ্গে, তিনি যেমনকি জানিয়েছেন যে আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে কোনোভাবে যেন বিশৃঙ্খলা না করা হয়, যাতে কেউ বিশৃঙ্খলা বা জানমালের ক্ষতি না করতে পারে, তাই তারা তাদের অবস্থান ধরে রেখেছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো এখানে প্রত্যেকটা রাজনৈতিক প্রত্যেকটা ইউনিটে যেসব নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাইবো যে আপনাদের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনে আপনাদের এখন মূল দাবিটা কি? মানে গতকালকে আমরা দেখেছি এখানে আপনারা অবস্থান নিয়েছেন, কোটা বিরোধীরা অবস্থান নিয়েছে, আজকে তারা শহীদদের অবস্থান নিচ্ছে, আপনারা টিএসসিতে অবস্থান নিচ্ছেন, আপনাদের লাস্ট অবস্থাটা কি হবে? তাহলে একটাই কথা, পরিষ্কার কথা, ৭১ সালের পরে থেকে এই বাঙালিরা কিভাবে রাজাকার দাবি করে, শিক্ষার্থীরা কিভাবে রাজাকার দাবি করে, তারা যাতে এই রাজাকার দাবি না করে এবং আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে তাদের যে দাবি রয়েছে আমরা যার সাথে একমত, সেটা একটি প্রক্রিয়ার মাধ্যমে করে যাতে সুষ্ঠু সমাধান হয়, কোটার সমাধান হয়, একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের আন্দোলন বন্ধ করুক, গণদুর্ভোগ দূর করুক। তারা আমরা চাই না যে জনদুর্ভোগ শুরু হোক, কোন মানুষ জনদুর্ভোগে ভুগুক, তারা ফিরে যাক একটা প্রক্রিয়ার মাধ্যমে করে কোটা আন্দোলনের যে সুষ্ঠু সমাধান সেটা হোক। এবং তাদের পক্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশবন্ধু শেখ হাসিনার কাছে এই কোটার যৌক্তিকতা নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ছাত্রলীগ এটার আলোচনা করবে।
কথা বলছিলাম আরেকজন ছাত্রনেতার সঙ্গে, তিনি যেমনকি জানিয়েছেন যে তাদের যে দাবি, কোটা আন্দোলনকারীদের যে দাবি, সে দাবির পক্ষে তারা অনেকটুকু রয়েছেন। তারা বলছেন যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন, তবে যারা এর বিরুদ্ধে বিশৃঙ্খলা করতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আমরা যেটা দেখেছি, সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে মিছিলে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে মিছিল, তাদের যে প্রতিহত করা যে প্রতিবাদের যে ভাষাটি রয়েছিল, সেই স্লোগানে পুরো টিএসসি চত্বর এই মুহূর্তে মুখরিত রয়েছে এবং কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসেছে এবং তারা তাদের প্রতিবাদের যে ভাষা রয়েছে সেটি তারা জানাচ্ছেন। এখানে ছাত্রলীগের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্য একটা জিনিসে উঠে আসছে, সেটি হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনের নামে সরকারকে বিভিন্নভাবে প্রতিহত করার জন্য যে কোটা বিরোধী আন্দোলনকারীরা যে বক্তব্যের জন্য সরকার প্রধানকে যে এটির জন্য যে বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং যারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে তাদের পেছনে কোনো ইন্ধন থাকতে পারে নিজেকে রাজাকার দাবি করা, সেটি স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতা বিরোধীর কারণেই তারা মনে করছেন যে এটি দেশকে উস্কিয়ে দেওয়ার মতো এবং ছাত্র সমাজের মাঝে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য বলে তারা মনে করছেন। তবে যে কোনো সহিংসতাকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে তারা প্রস্তুত রয়েছেন এবং তারা বারবার একটা জিনিসে তারা জানাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হোক, যারাই বিশৃঙ্খলা করতে আসবে বিশ্ববিদ্যালয় কিংবা সড়কে বা মানুষের জানমালের ক্ষতি করতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে। তো নিয়ে এই ছিল আমার কাছে টিএসসির ছাত্রলীগের সমাবেশ থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আমাদের সাথে। ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাব রেজিস্ট্রি অফিসে, আবার ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস। সেবা প্রার্থীদের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রকাশ্যেই কর্মকর্তা-কর্মচারীরা নিচ্ছে ঘুষ। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। সেবা প্রত্যাশীর কাছ থেকে ঘুষ নেয়ার এ দৃশ্য বরগুনার সাব রেজিস্ট্রি অফিসের। গুনে গুনে ঘুষ নিচ্ছেন এ অফিসের নকল নবিশ মোহাম্মদ মনির। শুধু মনির নয়, অফিসে প্রতিটি রুমে প্রকাশ্যে হচ্ছে অবৈধ টাকার লেনদেন। ভুক্তভোগীদের অভিযোগ, জমির নকল দলিল করা বা দলিলের সইমোহর তুলতে গুনতে হয় বাড়তি টাকা। চাহিদা অনুযায়ী টাকা দিলে কাজ হয় রকেট গতিতে, আর টাকা কম দিলে শুরু হয় হয়রানি। সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস ঘুরতে হয় সেবা পেতে। অফিসের কর্মীরাই যখন জড়িয়ে পড়েছেন এমন অনিয়মে, সেই সুযোগে ফায়দা লুটছে দালাল চক্র। আজ যদি না লাগবে 2200, আর যদি এক সপ্তাহ পরে নেন তাহলে লাগবে 1700। এখানে নকল নিতে আইলে এক একজনে এক এক কথা কয়, যে একটা তফসিল দেওয়ানে লাগবে 200, একটা টোকা লাওয়ানে লাগে 100। এরপর আবার দীর্ঘদিন ঘোরাও লাগে। আজকে কই 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, তাতে দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেছে। এই দালালের মাধ্যমে আমি এই জায়গায় এসে কথা বললাম, আগামীকালকে আপনি দলিল পেয়ে যাবেন। আজকে 3 মাস যাবত এখন পর্যন্ত দলিল দিতে আছেন। 1 বছর হয়ে গেছে টাকা দিচ্ছি, এখন পর্যন্ত হয়ে সইমোহর কোনো দিতে আসে না। তবে ভুক্তভোগীদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সাব রেজিস্ট্রার বলছেন নিয়ম মেনেই চলছে কার্যক্রম। তবে কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার দায়সারা জবাব তার। কাগজ থাকবে দলিল হবে, কাগজ দলিল হবে না, সেটা দালাল দিক বা পক্ষ দিক যেই দিক। দালালরা দলিল দাখিল এখানে করে না, দলিল দাখিল করার নিয়ম পক্ষরা দাখিল করবেন, আর দলিল লেখকরা এটা সহযোগিতা করবেন। তো দলিল লেখিতের সাথে আবার তারা কিছু সহকারী রাখে। এর বাইরে আর দালাল বলতে আমার কাউকে দেখে দিয়ে যাবে। আপনারা বলতেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই। তো আমাদের কাছে যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয়, তা আমরা তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেব। বরগুনা জেলা সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন 2 শতাধিক মানুষ সেবা নিতে আসেন। তাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিবেশীর সাজানো মামলায় চরম বিপাকে কুষ্টিয়ার এক স্কুল শিক্ষক। ঘটনার সাথে জড়িত না থেকেও হয়েছেন নারীর উপর হামলা ও গর্ভজাত শিশু হত্যা মামলার আসামি। যে মামলায় 33 দিন জেলও খেটেছেন তিনি, হয়েছেন চাকরি থেকে বহিষ্কার। স্থানীয়রা বলছেন সবই সাজানো। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক তহিদুল ইসলাম।
হঠাৎই গত 4 মে সন্ধ্যায় নিজ এলাকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তখনই তিনি জানতে পারেন প্রতিবেশী রাসেল বিশ্বাস তার স্ত্রীর ওপর হামলা ও গর্ভজাত শিশু হত্যার অভিযোগে মামলা করেছেন থানায়। যদিও এমন ঘটনার কিছুই জানেন না তিনি। তহিদুল ইসলাম ও তার পরিবারের দাবি, মামলার এজাহারে উল্লেখিত ঘটনার দিন তিনি ছিলেন না ঘটনাস্থলে, ছিলেন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের পোলিং এজেন্টের প্রশিক্ষণে। তবুও তার বিরুদ্ধে হয়েছে মামলা, খেটেছেন ৩৩ দিন জেলও। আমার নামে যে মামলা হয়েছে মডেল থানাতে, আমি এটার ব্যাপারে কোনো কিছুই জানি, পুলিশ আমাকে কিছু জানায়নি। হঠাৎ করে আমি একজন সরকারি চাকরিজীবী, আমাকে হঠাৎ করে রাত্রিরে ধরে নিয়ে যায়, চালান করে দিল, দিয়ে দেখেন আমার প্রায় ৩৩ দিন আমি জেল খাটলাম। ও আগের থেকে আমাদের ফ্যামিলির উপর এরকম প্রেশার, এখানে নেশা দ্রব্য পান করে এখানে আমাদেরকে হুমকি হামকি দিচ্ছে। আমরা আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে, আমি এখানে নিরাপদ বোধ করছি না। স্থানীয়রা বলছেন, স্কুল শিক্ষক তহিদুল ইসলামের নামে যে অভিযোগে মামলা হয়েছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এলাকায়। এমনকি মামলার সাক্ষীরাও হামলার বিষয়ে জানেন না কিছুই। এই ঘটনা কোনো ঘটনা নাই, হ্যাঁ, একদম এটা বাস্তব মিথ্যা। জি না, ঘটেনি, কোনো দিনও ঘটেনি। এই আমার এই এলাকায় মানে ওই ঘটনা ঘটেনি। না না, চিৎকার দিয়ে ঠেকানো আমি ওখানে ছিলাম না। মানে আমি যেটা জানি, মানে আমি যেটা করেছি সেইটাই শুধু বলেছি। আর এ ঘটনায় মামলার বাদী রাসেল বিশ্বাসকে পাওয়া না গেলেও হামলার শিকার হওয়া রাসেলের স্ত্রী রৌশনারার মা ও বোন বলছেন, এমন ঘটনার কিছুই জানেন না তারাও। মিথ্যে মামলায় কিসের মধ্যে কি হয় মামলা করে বেড়াচ্ছে সব। না না, আমার বোন তো মারা দূরের কথা, আমার বোনকে কি বলবো, আমার বাড়িতে তো যায় না, আমার ভাইয়াও আমার বাড়িতে ওই দিন যায়নি কো, আবার আমার বোনও এই বাড়ি আসেনি কো। সম্পূর্ণ মিথ্যা সাজানো নাটক। তবে পুলিশ বলছে, মামলাটি যদি মিথ্যা বা সাজানো হয় তাহলে তদন্তে নির্দোষ প্রমাণিত হবে ভুক্তভোগী। বাদীর বিরুদ্ধে করতে পারবেন মামলাও। এই ঘটনার যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে পুলিশের রিপোর্ট সেটা আমরা প্রদান করব এবং ভুক্তভোগী যদি নির্দোষ হয় তাহলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাজানো মামলা থেকে মুক্তিসহ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী স্কুল শিক্ষকের পরিবারের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।